নির্বাচনী উত্তাপ তো রয়েছেই। শহর কলকাতার উত্তরে মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তার আগেই অডিও পোস্ট করে বিস্ফোরক দাবি কুণাল ঘোষের। মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক দাবি তৃণমূল নেতার। উপনির্বাচনে সাহায্য চেয়ে ফোন করে বড় পদের প্রস্তাব দেওয়া হয় তাকে, এমনই দাবি কুণাল ঘোষের। ভোটের আগের দিন অডিও রেকর্ড পোস্ট কুণাল ঘোষের। কুণালদা, আপনার কাছে খুব অনুরোধ করছি, আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি। আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি, আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে। তাহলে তো আবার আর সর্বনাশ হবে, না হতে পারলে তো আবার এই বৃহৎ ভূমিকাটা সেক্ষেত্রেও খেয়াল থাকবে, কিন্তু আর এক সর্বনাশ। আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ না না, যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায়, সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক, কোথাও আপনার মনে হয়, আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। থ্যাঙ্কস, আপনি বলেছেন, আমার খুব একটা ওসবে আগ্রহ নেই, তবে ঠিক আছে, ভালো থাকবেন, পরে কথা হবে। 7 তারিখ রাতে 11:30টায় কল্যাণ চৌবে আমাকে অনুরোধ করেন তাকে সহযোগিতা করার জন্য, নোয়িং ফুললি ওয়েল আমি হচ্ছি নির্বাচন পরিচালন কমিটির কনভেনার। তার এআইএফএফ এর সভাপতি পদের অপব্যবহার করে তিনি আমাকে প্রস্তাব দেন তার হয়ে কাজ করলে তিনি আমাকে ক্রীড়া ক্ষেত্রে রাজ্য বা জাতীয় স্তরে কোনো বড় পদে নিয়ে যাবেন, অ্যাকোমোডেট করবেন। এটা তো এক ধরনের ঘুষ। যদি কারুর মনে হয় এই কথা তো আমার নয়, আমি তো কথা বলিনি, আমি আপনাকে বলছি, রাজ্য পুলিশ টুলিশ দূরের কথা, আপনি বিজেপির লোক, সিবিআই ফিবিআই দিয়ে আমায় ডেকে পাঠান, আমার ফোন ফেলে দেবো, দেখে নেবেন আপনার গলা কি গলা নয়, আপনার সিবিআইয়ের কাছে আমি চলে যাব, আমি কোর্টে যাব না সিবিআই না চেয়ে। পুরো রেকর্ডিং পোস্ট করা হয়নি, এডিট করে ফোন রেকর্ডিং পোস্ট করার দাবি কল্যাণের। কথাটা বরং উল্টো। কিছুদিন আগে উনি আমার কাছে এক মিডিয়েটারের মাধ্যমে প্রস্তাব পাঠান, উনি বিজেপিতে যোগ দিতে চান। আমি অবাক হয়ে যাই, যে সময় বিজেপি কলকাতায় সিট পায়নি সেই সময় উনি বিজেপিতে যোগ দিতে চান। সেই প্রেক্ষিতে কথা হয় এবং ইনি এই মাসের শেষের দিকে পশ্চিমবাংলার বাইরে কোথাও মিটিং করতে চান। আপনারা দেখতে পারবেন এই কথাগুলো আংশিকভাবে রাখা হয়েছে। যে অভিযোগটা কুণাল ঘোষ করছেন, এইটা নিয়ে কি বলবেন? এটা এডিট করা হয়েছে, এটা আমি বলিনি। উনি যদি চান তাহলে কোনো সুযোগ দিতে পারেন জাতীয় বা রাজ্য স্তরে? না, এরকম না, মানে আপনার ভয়েস তাহলে কোনো রকম ভাবে ডিস্টার্ব করা হয়েছে? ডিস্টার্ব, এবং ওটা আংশিক ভিডিও। 2019-এর লোকসভার পরে তখন উনি বিজেপিতে যোগ দেওয়ার জন্যই আমার কাছে এসেছিলেন। তো উনার কথাতে, উনার পরামর্শে আমি ওনাকে ফোন করেছি। কল্যাণের বিস্ফোরক অভিযোগ এবং এই অভিযোগ পেয়ে আবার ফের সরব হন কুণাল ঘোষ। কল্যাণকে ধরে বিজেপিতে যেতে হবে না, কল্যাণকে কটাক্ষ কুণালের। অন্যান্য দলের মধ্যে যারা পরিচিত তাদের সঙ্গে কোনোদিন বিজেপি নিয়ে কথা হলো না। আমি এই পচা কল্যাণকে বলবো আপনি আমাকে নিয়ে চলুন, উনি তো নিজেই আমার শেয়ার দর বাড়াচ্ছেন দেখছি। আসলে ফাঁস হয়ে গেছে, উনি বলেছেন অংশবিশেষ, আমি 100 বার বলছি, আমি তো নিজেই বলেছি অংশবিশেষ। আমি অফারটুকুনিটা দিয়েছি, ফোন রিং বাজা থেকে দেব, ফোন রাখা পর্যন্ত দেব, তাতে কোথাও অত কথা, অত প্রেমের কথা, কোথাও তো আমার বিজেপি যাওয়ার কোনো কথা নেই। আরে কল্যাণ চৌবে যদি মূরত থাকে, চল ভাই সিবিআই কে চিঠি দে যে আমি ওই অডিও আমি কোথাও কোনো জালিয়াতি করেছি কিনা। বিজেপিতে যোগ দেওয়ার কথা তো অস্বীকার করছেন না কুণাল, পাল্টা খোঁচা কল্যাণের। উনি অস্বীকার করতে পারেন, কি সময়ের সাথেই আপনি উত্তর পাবেন। আগামী 2 মাস হোক 6 মাস হোক উনি বিজেপিতে আসার জন্য আগ্রহ প্রকাশ করছেন কিনা, বিজেপিতে আসার চেষ্টা করছেন কিনা আপনারা দেখবেন। এবার সেই বিজেপিতে আসার জন্য উনি রামের মাধ্যমে যাচ্ছেন কি শ্যামের মাধ্যমে যাচ্ছেন সেটা তো বিষয় নয়। যখন যেখানে যাওয়ার, আইন সকলের জন্যই সমান, আমি নিশ্চয়ই যাব। এই বাড়িতে যেখানে বসে কথা বলছি অসংখ্যবার এসেছেন বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব নিয়ে। এই কথোপকথনে উল্লেখ রয়েছে যে আপনি কতবার আমার বাড়িতে এসেছেন। একটা তো কথা স্পষ্ট যে ডিনাই করছেন না যে উনি বিজেপিতে আসতে চাইছেন। হতে পারে উনি কল্যাণ চৌবেকে ধরে বিজেপিতে আসবেন না, কাউকে না কাউকে ধরে বিজেপিতে যাবেন। পার্টলি কণ্ঠস্বর আংশিক রয়েছে, এবং কিন্তু যেভাবে বিষয়টা উনি রাখছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে রাখছেন। নজর রাখবো রায়গঞ্জের দিকে। রায়গঞ্জ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মুক্তা, মুক্তার কাছে একবার চলে যাব।
যে লোকসভা কেন্দ্রে কিছুদিন আগেও আমরা দেখেছি যেখানে বিজেপি অ্যাডভান্টেজ জোনে ছিল, সেখানে এবার উপনির্বাচন। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, যেখানে কৃষ্ণ কল্যাণী বনাম মানস কুমার ঘোষ বনাম মোহিত সেনগুপ্ত। কি লড়াই হয় সেখানে, কোন দিকে ইকুয়েশন থাকে, সেই দিকে অবশ্যই নজর থাকবে। তবে মুক্তার কাছে একবার যাব, কেননা ইতিমধ্যেই ঘড়ির কাঁটায় 7টা বেজে গিয়েছে এবং 7টা বেজে যাওয়ার পরে ভোট গ্রহণও শুরু হয়েছে। মুক্তার কাছ থেকে জানতে চাইবো, মুক্তা, মানুষের পার্টিসিপেশন কিরকম, কত সংখ্যায় মানুষ এখনো পর্যন্ত ভোট দিচ্ছেন? দেখো, তোমাকে বলি, সকাল থেকে মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টি এবং 7টা বেজে গেছে ঘড়ি কাঁটায় এবং ভোট পর্ব শুরু হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি রায়গঞ্জ গার্লস উচ্চ বিদ্যালয় 143 নম্বর বুথে। এখানে প্রচুর কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে এবং যারা আস্তে আস্তে কিন্তু এখানে ভোট দিতে ভোটাররা আসছেন এবং ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে সকাল সকাল মানুষ ভোট দিতে আসছেন, কারণ যেহেতু ভোট দিয়ে কিন্তু আবার কাজে বেরিয়ে যাবেন। এবং যেহেতু রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী এবং যে বিজেপির প্রার্থী মানস কুমার যে ঘোষ রয়েছেন, আমরা দেখেছি যে এখানে বিজেপির লোকসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভায় 47,000 ভোটে এগিয়েছিল, কিন্তু কতটা এবার টেক্কা দেবে উপনির্বাচনে তৃণমূল, সেটা এখন বড় প্রশ্ন। কিন্তু যা দেখা যাচ্ছে যে রায়গঞ্জ বিধানসভায় বিভিন্ন বুথে কিন্তু ভোট প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেখানে কিন্তু অপ্রীতিকর যেন কোনো রকম ঘটনা না হয় সেই কারণে কিন্তু 12 কোম্পানির কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে চারিদিকে কিন্তু, এবং 14টা কিউআর টিম রয়েছে। যে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেখানে কিন্তু তারা রেস্কিউ করার জন্য মুভ করবেন, এরকম ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে যেন অপ্রীতিকর ঘটনা রুখতে। তো তবে আমরা দেখতে পাচ্ছি যে যারা বয়স্করা রয়েছে সকাল থেকে ভোট দিচ্ছেন। আমরা কথা বলবো একজন যিনি ভোট দিয়ে বেরোচ্ছেন, আমরা কথা বলার চেষ্টা করব। ভোট দিলেন আপনি? হ্যাঁ, কথা বলো। এত সকাল সকাল আমরা বয়স্ক লোক, ওই জন্য চলে আসলাম। আচ্ছা রোদে থাকতে পারবো না, ওইবার আসছিলাম, খুব ভিড়, আচ্ছা, আর ঢুকতেই দেয়নি। ওই জন্য বলছি আজকে এখন সকালেই যাই। কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা নেই, ভালো শান্তিপূর্ণভাবে ভোট? হ্যাঁ হ্যাঁ, ভালো। সাইনিক, তুমি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং সকাল সকাল ভোট দিচ্ছেন, কারণ এর আগে ঝামেলা হয়েছিল বলে কিন্তু তারা কিন্তু সকাল সকাল ভোট দিয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে চাইছেন। তবে চারিদিকে কিন্তু এখনো কিন্তু অপ্রীত কোনো ঘটনা খবর আমাদের কাছে পৌঁছেনি। তো শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং যত বেলা এগোচ্ছে তত কিন্তু আরো ভোটার সংখ্যা বিভিন্ন বুথে কিন্তু ভোট দেওয়ার জন্য জমায়েত হচ্ছে। একেবারেই মুক্ত, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং অবশ্যই প্রত্যেকেই চাইবো যাতে সারাদিনই এই শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলে। এবং যে 4টি আসনে আজকে উপনির্বাচন হচ্ছে, 4টি আসনের দিকেই অবশ্যই আমাদের প্রতিনিধিরা যারা রয়েছেন বিভিন্ন আসন থেকে, তাদের প্রত্যেকের কাছ থেকেই আমরা জানবো, প্রত্যেকের আপডেট আমরা নিতে থাকবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট দিলেন কৃষ্ণ কল্যাণী, তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তিনি ভোট দিলেন। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট দিলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আজকে দিনভর তারপর কেন্দ্রে কেন্দ্রে ঘুরবেন তিনি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আমরা দেখেছিলাম কিছুদিন আগেই, আমরা নজরে রেখেছিলাম যেখানে বিজেপি জিতেছিল সেখান থেকে, কিন্তু তারপরে এই উপনির্বাচনের ক্ষেত্রে, বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে ফলাফল কি হয় তো অবশ্যই নজর থাকবে। তবে তার মধ্যেই অবশ্যই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকাল থেকে একদিকে বৃষ্টি চলছে, তার মধ্যে নির্বাচনী উত্তাপ তো অবশ্যই রয়েছে। তার মধ্যেই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা তারা বেরিয়ে পড়েছেন, ভোট দিতে এসেছিলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বাকি যে প্রার্থীরা রয়েছেন তারাও একেবারে কোমর বেঁধে লড়াই করবেন, কেননা এই লড়াই কোনো ক্ষেত্রেই কিন্তু কোনো দলের ক্ষেত্রেই খুব একটা সহজ লড়াই হয়তো হবে না, কেননা প্রত্যেক ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কৃষ্ণ কল্যাণী, যিনি প্রাক্তন বিধায়ক, এই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক, তিনিও কিন্তু লড়াই করবেন সারাদিন। আজকে তারও দৌড়ঝাঁপ চলবে বিভিন্ন কেন্দ্রে। ভোট দিয়ে এখন বিভিন্ন বুথে আমি যাব পরিদর্শনের জন্য। এখন পর্যন্ত যেটা মানে সব জায়গায় ভোট কম বেশি চালু হয়ে গেছে। আমাদের এখানে আমাদের বুথে একটু দেরি করে চালু হয়েছে 10 মিনিট। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা শুনিনি। এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলতা বজায় রয়েছে। বর্তমানে কোনো রকম ওই ধরনের যদি হয় তাহলে আপনাদের সম্মুখে আসবো আর জনগণের উদ্দেশ্যে অবশ্যই আশঙ্কা করছেন কোনো ঝামেলা হতে পারে?
দেখুন 2021 বিধানসভা থেকে আমি দাঁড়িয়ে বিধায়ক হওয়ার পর 2023-এ যেমন পঞ্চায়েত ভোট ছিল, 2024 হলো, কোনো মানে গন্ডগোল সন্ত্রাস হয়নি। কিন্তু এর আগে রায়গঞ্জবাসীর উইটনেস রয়েছে কিছু বাইরের নেতা যারা হয়তো এখন বিজেপির হাইকমান্ডে আছে, তারা যখন রায়গঞ্জে এসেছে তখন রায়গঞ্জে অশান্তি হয়েছে, সন্ত্রাস হয়েছে। শুধু আমি রায়গঞ্জবাসীকে বলবো ওনাদের থেকে একটু সজাগ থাকবেন, সচেতন থাকবেন। দাদা, আপনার কাছে বড় চ্যালেঞ্জ, লোকসভা ভোটে হেরেছেন দাদা, একদম পরিষ্কার। এই বিধানসভা ভোটে আপনি কি মনে হচ্ছে? দেখুন, গণতন্ত্রের উৎসবের মধ্যে জনাদেশ জনগণই শেষ কথা। তাহলে জনদেশ এটা 13 তারিখ অবধি অপেক্ষা করতে হবে। তবে যেই হিসাবে উন্নয়নকে পাথেয় করে যেই হিসাবে এবার প্রচার করা হয়েছে, সাধারণ মানুষ যেই হিসাবে আমাকে সমর্থন দেখিয়েছে আর যেই হিসাবে তারা সাড়া দিয়েছেন, তাতে আপনারা দেখবেন এবার বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস এই সিটটি কাজ আছে, অভিযোগ তোলা তারা তুলতে পারে। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র, সেই দিকে অবশ্যই নজর রাখতে হবে, কেননা এর আগেও লোকসভা নির্বাচনের সময়ও এই বিধানসভা থেকে অ্যাডভান্টেজ জোনে ছিল বিজেপি। সেই জায়গায় এই উপনির্বাচন, অবশ্যই উপনির্বাচন মানে অনেকগুলো সমীকরণ পাল্টে যায়, লোকসভার থেকে বিধানসভার ইস্যুও অনেক আলাদা। সেই জায়গায় দাঁড়িয়ে কি ফলাফল হতে চলেছে সেই দিকে অবশ্যই নজর থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিতের কাছে চলে যাব। অভিজিৎ, ইতিমধ্যেই 7টা বেজে গিয়েছে, ভোট গ্রহণের সময় শুরু হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত তুমি যে কেন্দ্রের সামনে রয়েছো সেখানকার কি ছবি? সেখানে কি ভোট গ্রহণ শুরু হলো? সান্নিক, রানাঘাট দক্ষিণ বিধানসভার এই উপনির্বাচনে আমি রয়েছি নববঙ্গ জুনিয়র উচ্চ বিদ্যালয়, এবং সেখানে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সদা সতর্ক রয়েছে, এবং বাইরে থেকে ভেতরে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না, ভোটার আইডি কার্ড ছাড়া কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং ভেতরে দেখা যাচ্ছে যে বেশ কিছুটা ভেতরেই কিন্তু বুথ রয়েছে, এবং সেখানেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এবং সব থেকে বড় কথা, যে পরিস্থিতি এবং এতে এই রানাঘাট দক্ষিণের এই বিধানসভার উপনির্বাচন মাত্র কয়েকদিন আগে লোকসভার ভোট শেষ হয়েছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, গত লোকসভায় তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী মুকুটমণি অধিকারী, অন্যদিকে মনোজ বিশ্বাস বিজেপি প্রার্থী, এবং পাশাপাশি সিপিএম এর পক্ষে প্রার্থী হয়েছেন শিক্ষক অরিন্দম বিশ্বাস। লড়াই তিনজনেই বলছেন তারা জেতার জন্য প্রস্তুত। তবে যা পরিস্থিতি গত লোকসভা ভোটের হিসাবে এখানে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার লোকসভা প্রার্থী, তিনি অনেক ভোটে এখান থেকে এগিয়েছিলেন। তার ফলে বিজেপি আশাবাদী যে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র তারা কোনো রকম সমস্যা হবে না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষে আশা যে রাজ্যের পক্ষেই, মানে যেহেতু এটা কোনো কেন্দ্রের ভোট নয়, রাজ্যের পক্ষেই এখানে মানুষ ভোট দেবে। এবং অন্যদিকে বামেদের পক্ষে তাদের বক্তব্য যে মানুষ বিজেপি থেকে মুখ ফুরিয়ে বা তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে বামেদের দিকে নাকি মুখ ফেরাবে। তবে ভবিষ্যৎ বলবে, 13 তারিখ গণনা। তবে তার আগে আজকে ভোট গ্রহণ প্রক্রিয়া একদম শান্তিপূর্ণভাবে হচ্ছে। এখনো পর্যন্ত সেইভাবে কোনো অভিযোগ নেই। তবে বিজেপি প্রার্থী মনোজ বিশ্বাস অভিযোগ করেছেন কিছু কিছু জায়গায় নাকি বিক্ষিপ্ত গন্ডগোল হতে পারে। আগের দিন রাত থেকেই নাকি এখানে ভয় দেখানো হচ্ছে। তবে আপনি ভোট গ্রহণ প্রক্রিয়া হয়ে গেছে। মাসিমা কি ভোট দিলেন? নাম কি? অনিতা বর্মন। এই তো কয়েকদিন আগে ভোট দিয়েছিলেন, আবার ভোট, কি বলবেন? তো শান্তিপূর্ণ তো ভোট? ভোট দিতে কোনো সমস্যা হয়নি তো? ভোট হলো? হ্যাঁ হলো। কি কোনো শান্তিপূর্ণ তো? একদম একদম শান্তি। এই তো কয়েকদিন আগে ভোট দিয়ে উঠলেন, আবার ভোট, আবার নির্বাচন, উপনির্বাচন, কি বলবেন? কি বলবো, ভালোই বলবো। ভালোই। হ্যাঁ, দল বদল হচ্ছে, ভালো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে মানুষ মানে একটা ভাবে সাধারণভাবে সান্নিক উপনির্বাচনের ক্ষেত্রে দেখা যায় যে ভোট গ্রহণ অনেকটা কম হয়। তবে এখনো পর্যন্ত রানাঘাট দক্ষিণের বিভিন্ন কেন্দ্রে বুথে দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ প্রক্রিয়ায় সামিল হয়েছে। বেশ, ধন্যবাদ অভিজিৎ। তুমি অবশ্যই প্রথমেই নজর রাখবো উপনির্বাচনের খবরের দিকেই। 19-এর লোকসভা নির্বাচন থেকে এবারের লোকসভা ভোট, বারবার রানাঘাট দক্ষিণ বিধানসভায় তৃণমূলকে টেক্কা দিয়েছে বিজেপি। এবার উপনির্বাচনে কি হবে, অঙ্ক কষতে ব্যস্ত বিজেপি তৃণমূল।
নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং কলকাতার মানিকতলা। আগামী 10ই জুলাই এই 4 বিধানসভা আসনে উপনির্বাচন। এর মধ্যে প্রথম 3টি আসনে 19-এর লোকসভা ভোট থেকে বিজেপির দাপট, যার অন্যতম নদিয়ার রানাঘাট দক্ষিণ। এবার উপনির্বাচনে কি হবে? 2021 সালে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি টিকিটে জয়ী হন মুকুটমণি অধিকারী। এবার লোকসভা ভোটের মুখে তিনি তৃণমূলে যোগ দেন। তাঁকে এবার রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল। ফলে মুকুটমণি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তাই মুকুটমণির ছেড়ে যাওয়া বিধানসভা আসনে 10ই জুলাই উপনির্বাচন। লোকসভায় হারলেও উপনির্বাচনে মতুয়া নেতা মুকুটমণিকেই মতুয়া প্রভাবিত রানাঘাট দক্ষিণে প্রার্থী করেছে তৃণমূল। লোকসভাতে যিনি প্রার্থী ছিলেন তিনি বিধানসভার প্রার্থী, ফলে একটা পরিচিত মুখ। লোকসভাতে সেই সমস্ত কর্মীদের কাঁধে হাত রেখে পায়ে পা চালিয়ে একসাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রচারটা হয়েছিল। ফলে প্রার্থীর দিক থেকে আরেকটা সুবিধা হচ্ছে এবং কর্মীদের দিক থেকেও একটা সুবিধা হচ্ছে যে বন্ডিংটা তো হয়ে আছে, এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ ডেফিনেটলি। 19-এর লোকসভা ভোটের নিরিখে রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনে 44,931 ভোটে তৃণমূলের থেকে এগিয়ে ছিল বিজেপি। 21-এর বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণে তৃণমূলকে প্রায় 16,500 ভোটে হারায় বিজেপি। 24-এর লোকসভা ভোটেও রানাঘাট দক্ষিণ থেকে প্রায় 37,000 ভোটে এগিয়ে বিজেপি। এবার উপনির্বাচনে রানাঘাট দক্ষিণ ধরে রাখতে মরিয়া বিজেপি। তারা এবার প্রার্থী করেছেন মনোজ কুমার বিশ্বাসকে, যিনি লোকসভা ভোটে এবার রানাঘাট কেন্দ্রে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, যাকে বাজি করে রানাঘাট দক্ষিণে জয়ের ধারা বজায় রাখা যাবে বলে মনে করছে বিজেপি। পুলিশ প্রশাসন সমস্ত দিক দিয়ে যদি অনুকূল পরিবেশ ভোটের হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষ ভোট দেওয়ার জায়গায় গেলে এটুকু আপনাকে নিশ্চিত করে বলতে পারি, লোকসভা ভোটে যে 37,000 ভোটে আমরা জয়লাভ করেছিলাম, তার থেকে আমরা অনেক বেশি ভোটে জয়লাভ করব। রানাঘাট দক্ষিণে শেষ হাসি হাসবেন কে? বুধবার রায় দেবে রানাঘাট দক্ষিণ। ফল ঘোষণা শনিবার। রানাঘাট থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।